এমনি নিয়ে যাও ছোট মেয়ে কাছে। Good morning, welcome to day 3 of our Puri trip. আজকে বলতে পারেন লাস্ট ডে আর ফাইনাল ডে, যেদিন আমরা ঘুরবো। কালকে রওনা। গাড়িটি পরিষ্কার করতে হবে, তার কারণ এই গাড়িতে ট্রাভেল করাটা একটু চাপের। এত নোংরা হয়ে আছে, কাঁচ ফাঁচ, এগুলো সব পরিষ্কার করি বেরোনোর আগে। এই পুচকে পাচকাগুলোকে তুলি। এই যে একদম শুয়ে আছে ঠিক টায়ারের গোড়ায়, তুলতে হবে। উঠে পড়। গাড়িটা পরিষ্কার করি, বেরোই, এরপর রোডে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাদের আজকের ফার্স্ট স্টপ হচ্ছে ধলাগিরি। বাঁদিকে সমুদ্র, আমরা সোজা যাচ্ছি। এর আগের দিন যে রাস্তায় আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাবো পিপলি হয়ে। সোজা ভুবনেশ্বর পিপলি, আমরা এই পিপলি হয়েই যাবো। আজকের ওয়ান অ্যান্ড অনলি টোল। আমরা মেন রাস্তা থেকেই বাঁদিকে একটা কাট নিয়ে দেখাচ্ছে এখন এইদিকেই যেতে হবে। 7 মিনিট, 2.2 কিলোমিটার। ছোটোবেলায় এসেছিলাম, মনে ছিল যে ধলিটা একটু পাহাড়ের ওপরে, যেন চড়েছিলাম। এখান থেকে কিছুই সেরকম দেখতে পাচ্ছি না। রাস্তাটা অতিরিক্তই ছোট। বলে দিচ্ছে ম্যাপ, হর্ন মারতে বারণ করেছে। এই তো এইটাই। হ্যাঁ, এই তো আমার মনে হয় আমরা একটু ভেতর দিয়ে আসছিলাম। এটা দেখো মেইন রোডের মতো। আমাদের গলি দিয়ে বাঁদিকে স্টপক আছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে একটা একটা করে। এখান থেকে ডান দিক নিতে হবে আমাদের। ঘাট এরিয়া স্টার্টস। ওটাতে পরে যাবো, ওটাতেও আছে। এরা খাই পাটি। এই যে অশোক স্তম্ভটা ডান দিকে, বাঁদিকে পিস পার্ক। মোর তো মনে হবে কিছু নেই। উদয়গিরি খণ্ডগিরিতে কিছু নেই। ধওলাগিরিটা ভালো লাগবে। গাড়িটা এখানে পার্ক করে তারপর আমাদেরকে নিচে যেতে হবে মনে হয়। এই এখানে হেয়ারপিন থেকে উঠেই এখানে পার্ক করতে হয়েছে, তার কারণ ওই সামনের দিকের পার্কিংগুলো সব কটা ভর্তি হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই যে ওপরের পার্কিং স্পেস পুরো এরকমভাবে ক্যাচড়া হয়ে আছে। যাই হোক, এসে এই দিকটা হচ্ছে সিঁড়ি, এই দিক দিয়ে ওপরে উঠতে হবে। আমি অ্যাকচুয়ালি তখন থেকে বুঝতে পারছিলাম না যে আমাদেরকে ওপরে উঠতে হচ্ছে না কেন। ছোটোবেলায় ভুবনেশ্বর সাইড থেকে এসেছিলাম, ওই জন্য অনেক বেশি ওপরে উঠতে হয়েছিল। আমরা ন্যাচারালি একটা এলিভেটেড জায়গায় ছিলাম, ওই জন্য আমাদেরকে বেশি উঠতে হয়নি। এমনি নিয়ে যাও ছোট মেয়ে কাছে বসো, মাকে অমন করো না, মাথা রাখো, মাথা টিপা নিয়ে যাও। আর একটু ওপরে উঠে এলেই দেখতে পাবেন ধৌলি শান্তিস্তূপা। এই সাদা রঙের স্ট্রাকচারটা, এটা 1970s তৈরি করা হয়েছিল। জাপানি আর ইন্ডিয়ান বুদ্ধিস্টরা মিলে তৈরি করেছিল অ্যাজ আ সিম্বল অফ পিস। এখান থেকে ভিউটাও অসাধারণ। নিচে দয়া নদী, চারপাশে গ্রিনারি, একদম কাম একটা ফিলিং দেয়। বলা হয় এখানেই হয়েছিল বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ, যেখানে সম্রাট অশোক যুদ্ধ করেছিলেন। আর সেই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে বলা হয় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যুদ্ধের পরেই সম্রাট অশোক পুরোপুরি বদলে যান। ভায়োলেন্স একেবারে ত্যাগ করে পুরোপুরি বুদ্ধিস্ট হয়ে যান। আর এই নদীর নামটাও কিন্তু দয়া নদী হয়েছে সেই কলিঙ্গ যুদ্ধের পরেই। তার কারণ এত রক্তপাতের পরেই সম্রাট অশোক দয়ার মর্ম বুঝেছিলেন। তার সাথে এইটা
খাওয়া দাওয়া হচ্ছে। স্তূপা দেখা শেষ, এরপর বাকি আছে দুটো। একটা হচ্ছে অশোকের যে রকটা ছিল, মানে পাথরের যেখানে ইনস্ক্রিপশন ছিল, বুদ্ধের ইনস্ক্রিপশন সেটা, আর ওই স্টোন পিলারটা, ওই পিলারেও ইনস্ক্রিপশন আছে। ওই দুটো দেখে তারপরে নেক্সট ডেস্টিনেশন। দেখেও অবাক লাগে যে এত সুন্দর একটা হিস্টোরিক্যাল সাইট, এত গুরুত্বপূর্ণ একটা হিস্টোরিক্যাল সাইট এখন একটা পিকনিক স্পট হয়ে গেছে। স্কুলের বাচ্চা কাচ্চারা এসে ওইখানেই রান্না বান্না করে তার চারপাশে খেয়ে জায়গাটা নোংরা করে নোংরায় ভরিয়ে দিচ্ছে একদম। এখন আমরা লিঙ্গরাজ টেম্পলের আমরা লিঙ্গরাজ টেম্পলের দিকে যাচ্ছি। ভিডিও উঠবো আমরা। এটা না সব গভর্নমেন্ট অফিস এরিয়া, সাইডগুলো প্রত্যেকটা খোর্ধা বাঁদিকে, খণ্ডগিরি সোজা, ডান দিকে হচ্ছে বারমুডা বাস স্ট্যান্ড। উদয়গিরি খণ্ডগিরিটা ওই দিকে, আপনাদেরকে ওই দিক থেকে আসতে হবে। এসে এই ওপেন স্পেসটা হচ্ছে ফ্রি পার্কিং, অনেক বড় স্পেস আছে আরামসে পার্কিং করার। কিন্তু প্রবলেম হলো জায়গাটা প্রায় 500 মিটার দূরে অরিজিনাল, মানে যেখানে আপনাকে যেতে হবে সেখান থেকে 500 কি, যদি মেন রাস্তাতে ওই রাস্তা থেকে লেফট নিতে হবে, পুরোটাই যদি ধরা হয় প্রায় 1 কিলোমিটারের হাঁটা। এই দিকে হচ্ছে উদয়গিরি আর বাঁ দিকে হচ্ছে খণ্ডগিরি। আর বলছে এই টিকিট কাউন্টার সোজা, দেখা যাক টিকিট কাউন্টার কোথায় যাবে। ওইটা টিকিট কাউন্টার মোস্ট প্রবাবলি। সব ক্যালকুলেশন ভুলভাল হয়ে যাচ্ছে। ভাবছি যে লোকজন কম থাকবে আজকে মঙ্গলবার, কিন্তু পুরো ঘিজঘিজ করছে। 4 জন। এটা হচ্ছে উদয়গিরি, পাহাড়ের মধ্যে কেভস। এই পাহাড়ের ভেতরে আছে প্রায় 2000 বছরের পুরনো রক কাট কেভ, যেগুলো মেইনলি জৈন মঙ্কসদের থাকার জন্য তৈরি করা হয়েছিল। তার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে রানী গুম্পা। নাম শুনে রয়্যাল লাগলেও এটা আসলে মঙ্কসদের মেডিটেশন স্পেস ছিল। এখানে কার্ভিংসগুলো এতই ডিটেলে করা যে ভাবতেই অবাক লাগে তখনকার সময় এত অ্যাডভান্সড কাজ কি করে হতো। সত্যি বলতে উদয়গিরি একটা পারফেক্ট মিক্স হিস্ট্রি আর আর্কিটেকচারের। ফুড অ্যান্ড বেভারেজ নট অ্যালাউড, এখানে এসে কিছু খেতে পারবেন না আপনারা। নিচে অনেক খাবার দাবারের দোকান আছে, ওইখানে খেয়ে দিয়ে এখানে আসে, সুন্দর বসার বেঞ্চি করা আছে। ইন্টারেস্টিং কেভসগুলোর মধ্যে একটা হলো বাঘা গুম্পা। এর এন্ট্রান্সটা পুরো বাঘের মুখের মতো তৈরি, দেখলেই বোঝা যায় তখনকার ক্রাফটসম্যানশিপ কতটা নেক্সট লেভেলের ছিল। সত্যি বলতে উদয়গিরি মানে শুধু কেভ না, এটা একদম লাইফ হিস্টোরি এক্সপিরিয়েন্স। বসে আছে এরা সবাই রেডি একদম। এখানেও আরো দুটো আছে। খণ্ডগিরির মন্দির দেখতে পাচ্ছেন, সবাই উঠে যাচ্ছে ওইখান দিয়ে। আমরা ঠিক উল্টো দিকে উদয়গিরিতে আছি। আমরা ঢুকেছিলাম এইখান দিয়ে, এই নিচে এই গেট দিয়ে, আর ওইখানে হচ্ছে খণ্ডগিরির গেট, এখান দিয়ে লোকজন ঢুকছে। মজার ব্যাপার হলো অনেক বছর ধরেই এই কেভসগুলো প্রায় জঙ্গলের মধ্যেই লুকিয়েছিল। 1900 শতাব্দীর দিকে ব্রিটিশ আর্কিওলজিস্ট আর হিস্টোরিয়ানসরা ধীরে ধীরে জায়গাটা এক্সপ্লোর করা শুরু করেন, আর তখনই এই অসাধারণ কার্ভিংস আর ইনস্ক্রিপশনস আবার সবার সামনে আসে। উদয়গিরি খণ্ডগিরি দেখে ফুললি ইনভেস্টেড হয়ে এখন খাদ্যগিরিতে এসেছি। পুজো করে টুয়ার্ডস কোনার্ক। আমাদের খাবার দাবার এসে গেছে, রুটি, মটর পনির আর मशरूम मसाला। दुकानदार बोलছে अरे वो तो चाचा तो गुपचुप खा के साइड में कहाँ चले गए। बोलছে चाचा गुपचुप खा के साइड में कहाँ नहीं पता। আমাদের আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এক্সকাভেট করেছে, নিচ থেকে খুঁড়ে বার করে একে আবার যত্ন করে সাজিয়েছে। হ্যাঁ সাজিয়েছে মানে কি যতটা করতে পেরেছে একটু করে। এটা হচ্ছে পিপলি টোল প্লাজা, সকালে যেটা পড়েছিল এখনো সেটাই একমাত্র টোল প্লাজা আমাদের
এই আমরা আসার দিন এইটা দিয়ে গেছিলাম পুরী, আমরা সকালবেলাও এলাম পুরী এটা দিয়েই, কিন্তু এখন এইটা দিয়ে নয়, এখন আমাদেরকে লেফট নিতে হবে। লেফট নিয়ে আমরা যাব কোনার্ক, 41 কিলোমিটার দেখাচ্ছে। দেখ দ্বীপ, সামনে দেখতে পাবি। 40 টাকা পার্কিং ফি রাখতে হয়েছে গাড়িটা সাইডে, রাস্তার সাইডে। আর এই পাশে হচ্ছে আমাদের এন্ট্রান্স, এর থেকে বেশি ভেতরে আর যেতে দিল না। টিকিট কাউন্টার ওইদিকে, পাশে ড্রিঙ্কিং ওয়াটার। মিউজিয়াম কি ভেতরেই আছে? মিউজিয়াম ভেতরে, মিউজিয়াম আলাদা। এটা মানুষ বানিয়েছিল কিভাবে? 1300 শতাব্দীতে কিং নরসিংহদেবা I এই মন্দিরটা তৈরি করেন, আর পুরো স্ট্রাকচারটা ডিজাইন করা হয়েছিল সূর্যদেবের বিশাল রথের মতো। সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ব্যাপার হলো মন্দিরের দুপাশে যে বিশাল চাকাগুলো দেখতে পাওয়া যায় সেগুলো শুধু ডেকোরেশন না, অনেকেই বলেন এগুলো সানডাইল হিসেবেও কাজ করতো, মানে সূর্যের শ্যাডো দেখে সময় বোঝা যেত। আর পুরো টেম্পল জুড়ে এমন ডিটেলড কার্ভিংস আছে যেগুলো দেখে ভাবতেই অবাক লাগে এত প্রিসিশন আর ক্রিয়েটিভিটি তখন কিভাবে পসিবল ছিল। এক সময় এই মন্দিরের মাথায় নাকি বিশাল একটা ম্যাগনেট ছিল বলেও একটা পপুলার স্টোরি প্রচলিত আছে, যেটা নাকি সমুদ্রপথে যাওয়া জাহাজের কম্পাস ডিস্টার্ব করে দিত। যদিও এর পুরো হিস্টোরিক্যাল প্রুফ কোথাওই পাওয়া যায় না, কিন্তু স্টোরিটা শুনতে দারুণ লাগে। সত্যি বলতে কোনার্ক সান টেম্পল শুধু একটা মনুমেন্ট না, এটা আমাদের এনসিয়েন্ট সিভিলাইজেশন কতটা অ্যাডভান্সড আর আর্টিস্টিক ছিল তার একটা লিভিং এক্সাম্পল। এখন যাচ্ছি আমি হেডফোনটা কালেক্ট করতে। আমরা লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট নিয়েছি, তো তার জন্য হেডফোনটা মেন এন্ট্রি গেটে কালেক্ট করতে হয় টিকিটটা দেখিয়ে। বাই দ্য ওয়ে, লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট প্রাইস আলাদা, 50 টাকা করে পার হেড, আর এন্ট্রি ফি আলাদা 40 টাকা পার হেড। এই হেডফোন কালেক্ট করার এত লম্বা লাইন মোস্ট প্রবাবলি এই জন্য যে এন্ট্রি আর এটা আলাদা, তো অনেকে শুধু এইটা নিয়ে এটার জন্যই আসে, নর্মাল এন্ট্রিতে যায় না। এটা হচ্ছে টিকিট। ফার্স্ট শো 7টা থেকে 7:40, ফার্স্ট শো এন্ট্রি টাইম 6:30, সেকেন্ড শো 8টা থেকে 8:40 আর এন্ট্রি টাইম 7:50। এখানকার সিস্টেম, ওই যে সামনে একজন নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে দিচ্ছে হেডফোনগুলো। আমরা দুজন, বাকি তিনজন ভেতরে আছে। চলো, লাইট শো তো লাইট শো এর জায়গায়, কিন্তু শুধু একবার ভিড়টা দেখুন। লাইট শো এর জন্য 150টা সিট, মানে 150টা টিকিট বিক্রি হয়, আর এখানে 150টা সিটই আছে, 150 জনকে অ্যাকোমোডেট করা হয়। এই আমাদেরকে ডিভাইস দিয়েছে, আর হেডফোনটা গলায় আছে, অন করে চ্যানেল সেট করলে সেই ল্যাঙ্গুয়েজে বলবে। আর একটা বিরক্তিকর বিষয় হচ্ছে মশা। আমি পরে আছি হাফ প্যান্ট, বিশাল মশা কামড়াচ্ছে। অসাধারণ এক্সপিরিয়েন্স। যারা পুরীতে আসছেন বা কোনার্ক সান টেম্পলে সকালবেলার দিকে আসছেন আর বিকেলবেলা এই শোটা মিস করছেন, তারা কিন্তু বিশাল বড় একটা জিনিস মিস করে যাচ্ছেন। আমি বলবো যে দুবেলা আসুন, লাইট থাকতে আসুন, তাতে টেম্পলটা খুব ভালো দেখা যায়, বা 3টে সাড়ে 3টে নাগাদ আসুন, টেম্পলটা ঘুরে দেখুন, দিয়ে শোটা অবশ্যই দেখুন। খুব ভালো, আমাদের সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি নিয়ে অনেক ভালো জিনিস বলা হয়েছে, টেম্পলের ব্যাপারে ফ্যাক্ট আছে, ফোকলোর কী কী আছে সেই সব কভার করা হয়েছে, আর খুব সুন্দরভাবে কভার করা হয়েছে। আসুন, এসে এটা এক্সপিরিয়েন্স করুন, মাস্ট রেকমেন্ডেড। আমরা এখন আপাতত কোনার্ক টেম্পল থেকে সোজা এসে ডান দিকে টার্নটা নিলাম, আমাদের ঠিক পেছনে বাঁ দিকে হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর আমরা এখন একদম সমুদ্র বরাবর সোজা, বলতে পারেন এক ধরনের মারিন ড্রাইভ, চলে যাচ্ছি পুরীর দিকে। শুনশান রাস্তা, পুরো কেউ নেই। এই রাস্তাটা এমন, এই রাস্তাটাতে আপাতত লাস্ট 4 কিলোমিটার আমরা ছাড়া আর কেউ নেই, কোনো গাড়ি দেখতে পাইনি।
এতক্ষণ ধরে একটা গুমনাম রাস্তার মধ্যে থেকে চলতে চলতে ফাইনালি আমরা পুরী বিচ পৌঁছে গেছি। ট্রাফিক দেখে বুঝতে পারছো যে আমরা পুরী পৌঁছে গেছি। লোকজনের চালানোর কোনো ঠিক নেই, যেখানে পাচ্ছে সেখানে বুঝে দিচ্ছে। এটাই সি বিচের বিশেষত্ব। আমরা এখন এসে গেছি গঙ্গুরামে খাজা কিনতে। কষ্ট করে বড় বড় করে লেখা যে এনাদের আর কোনো ব্রাঞ্চ নেই। এই হচ্ছে মোটামুটি ক্রাউড। এই চুলটা হাঁদামোদার মতো কেন হয়ে আছে সেটা জানি না। যাকগে, দেখেই বুঝতে পারছো তোমরা সবাই যে খুব টায়ার্ড, স্বাভাবিকভাবেই। তার কারণ দিনটা খুবই হেক্টিক ছিল আর ইকুয়ালি রোমাঞ্চকর ছিল। তার কারণ আমার মনে পড়ে না লাস্ট কবে একদিনে এতটা হিস্টোরিক্যাল ইনফো নিতে পেরেছি। অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শো। ওনারটা তো স্পটলাইট, মানে সব কিছুকে ছাপিয়ে যায়। তাছাড়া ধৌলি, উদয়গিরি, খণ্ডগিরি সব মিলিয়ে মিশিয়ে মোটমাট হেভি ছিল। এক্সপিরিয়েন্স খুব ভালো। দিনটা শেষ করি আজকে এখানে। ঘুমোতে হবে, উঠে কালকে আবার 10 থেকে 12 ঘন্টার ড্রাইভ, যেটা ম্যাপে দেখায়, দিয়ে সেটা এক্সটেন্ড হয়ে আপনাদের 13 ঘন্টা তো হয়ে যেতেই পারে। ডিপেন্ড করে কতক্ষণে স্টে নিচ্ছেন আর কত তাড়াতাড়ি গাড়ি চালাতে পারছেন। যাকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করো আমাদেরকে রেগুলারলি, শেয়ার করো বন্ধুদের সাথে যারা পুরী আসতে চাইছে। অনেক ডিটেল পাবে, অনেক ইনফরমেশন পাবে। সাবস্ক্রাইব করো ফার্দার এরকম আরও অনেক রোড ট্রিপ দেখার জন্য। আমাদের ব্যাকলগে অনেক রোড ট্রিপ আছে যেগুলো আসতে চলেছে, অনেক প্ল্যান রোড ট্রিপও আছে যেগুলো আসতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হবে। আর প্রবলেম হচ্ছে এরকম বাংলায় হবে না হয়তো, কিন্তু যদি বাংলায় রোড ট্রিপ চাও তোমরা নিচে কমেন্ট করো, কমেন্ট করে জানাও আমাদেরকে, তাহলে আমরা একটা কনসেনসাস নিয়ে একটা কোনো ডিসিশনে আসতে পারবো তাহলে। ঠিক আছে, টাটা, গুড নাইট।